আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো স্কেপ ভেলোসিটি বা মুক্তিবেগ নিয়ে। তো ফিজিক্সের অনেক ইন্টারেস্টিং একটা টপিক। আমরা জানি যে আমরা তো মহাকর্ষ বল নিয়ে পড়ে আসছি বা মহাকর্ষ সম্পর্কে জেনে আসছি। আমরা জানি যে এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু নিজেকে একে অপরের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণের কারণে প্রত্যেকটি বস্তুরই বা প্রত্যেকটা অবজেক্টেরই একটা নিজস্ব মহাকর্ষীয় ক্ষেত্র থাকে। পৃথিবীরও তাই। পৃথিবীরও একটি নির্দিষ্ট তার নিজস্ব একটা মহাকর্ষীয় ক্ষেত্র আছে বা গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে। তো এই কারণে দেখা যায় যখন আমরা একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে নিক্ষেপ করি, বস্তুটা তখন একটা সময় পরে গিয়ে ফিরে আসে ভূপৃষ্ঠে আবার। এর কারণ হচ্ছে পৃথিবীর সেই মহাকর্ষীয় ক্ষেত্র বা গ্র্যাভিটেশনাল ফিল্ড। আমরা যদি এই উদাহরণটার দিকে তাকাই, এখানে আমরা একটা বস্তুকে ভূমির উপরের দিকে নিক্ষেপ করলাম একটা নির্দিষ্ট উচ্চতা উদ্ধার করে। ওই নির্দিষ্ট উচ্চতায় বস্তুটার বেগ 0 হয়ে গেছে এবং একটা সময় পরে আবার ভূপৃষ্ঠে পতিত হয়েছে। এটার কারণ হচ্ছে এই বস্তুটাকে পৃথিবী একটা নির্দিষ্ট বলে আকর্ষণ করতেছে নিচের দিকে বা তার কেন্দ্রের দিকে। এই কারণে বস্তুটা পৃথিবীতে ফিরে আসে। কিন্তু এমন যদি হইতো যে আমরা বস্তুটাকে এমন একটা শক্তি দিয়ে নিক্ষেপ করতে পারতাম উপরের দিকে বা পৃথিবীর থেকে বাইরের দিকে, বা এমন একটা গতিশক্তি দিয়ে আমরা বস্তুটাকে নিক্ষেপ করতে পারতাম যে বস্তুটা আর পৃথিবীর ভূপৃষ্ঠে ফিরে আসবে না বা পৃথিবীতে ফিরে আসবে না, মহাশূন্যে চলে যাবে। বা যে কোনো একটা গ্রহ থেকে একটা বস্তুকে আমরা এমনভাবে নিক্ষেপ করতে যাচ্ছি যে বস্তুটা ওই গ্রহের যে গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে সেটা ক্রস করে চলে যাবে, আর কখনো নিজে থেকে ওই 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 গ্রহের বা প্ল্যানেটের গ্র্যাভিটেশনাল ফিল্ডে ফিরে আসবে না বা ওই গ্রহের ভূপৃষ্ঠে ফিরে আসবে না। এই যে ওই নির্দিষ্ট বেগটা আমরা ওই বস্তুটাকে দিচ্ছি, যে বেগটা দিলে বস্তুটা ওই গ্রহে গ্র্যাভিটেশনাল ফিল্ডটা ক্রস করে চলে যাবে এবং আর ফিরে আসবে না উইদাউট এনি ফার্দার এক্সটার্নাল অ্যাকশন, ওই বেগটাকে আমরা বলি হচ্ছে স্কেপ ভেলোসিটি। ওই নির্দিষ্ট গ্রহের জন্য ওই নির্দিষ্ট বস্তুর জন্য স্কেপ ভেলোসিটি বা মুক্তিবেগ। তো আমরা যদি এখানে খেয়াল করি, মনে করি এটা হচ্ছে পৃথিবী, পৃথিবীর ব্যাসার্ধ আর, পৃথিবী পৃষ্ঠে একটা বস্তু আছে। বস্তুটাকে আমরা এমন একটা বেগে নিক্ষেপ করলাম যে বস্তুটা পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্র বা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য অতিক্রম করে মহাশূন্য চলে গেছে এবং আর কখনো ফিরে আসে না। এই যে নির্দিষ্ট বেগটাকে আমরা বলতে পারি হচ্ছে ওই বস্তুর ক্ষেত্রে মুক্তিবেগ। এখন এখানে একটা বিষয় হলো, আসলে স্কেপ ভেলোসিটি আমরা যদি একটা ডেফিনেশন দেখতে চাই, যে এটা হচ্ছে ফাইন্ডিং এ ওয়ে আউট অফ আর্থস গ্র্যাভিটেশনাল ফিল্ড। এখানে আর্থ বলা হয়েছে বা যে কোনো প্ল্যানেটের ক্ষেত্রে এটা প্রযোজ্য। অ্যান্ড ইট উইল নেভার কাম ব্যাক বাই ইটস ওন। অর্থাৎ বস্তুটা পৃথিবীর বা যে কোনো গ্রহের গ্র্যাভিটেশনাল ফিল্ড ক্রস করে চলে যাবে ওই বেগটা যদি অর্জন করতে পারে, এবং ইট উইল নেভার কাম ব্যাক বাই ইটস ওন। অর্থাৎ এটা নিজে থেকে আর কখনো ফিরে আসবে না, এটাকে হয়তো এক্সটার্নাল কোনো ফোর্স বা অ্যাকশন দিয়ে ফিরে আনতে হবে। সো এখানে স্কেপ ভেলোসিটিটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে এটা আসলে কোনো একটা ফর্মুলা আছে, বাট সবসময় যে ওই ফর্মুলাটাই হবে তা কিন্তু না। অর্থাৎ সবসময় যে 2gm/r হবে, √2gm/r হবে এরকম না। সো ইটস এ কনসেপ্ট, নট অলওয়েজ অ্যাবাউট অ্যান অ্যাবসলিউট ফর্মুলা। আমাদের আসলে সিনারিও বুঝে অনেক সময় হয়তো ফর্মুলা ফর্মুলাটা একটু আসলে চেঞ্জ হইতে পারে আর কি। তো আমরা যদি স্কেপ ভেলোসিটিটা একটা মানে স্কেপ একটা বস্তুকে যখন আমরা স্কেপ ভেলোসিটিতে পৃথিবী থেকে নিক্ষেপ করবো তখন তার পাথটা কেমন হবে, অর্থাৎ তার গতিপথটা কেমন হবে আমরা যদি দেখতে চাই। সো এখানে একটা বিষয় হচ্ছে আমাদের বোঝা লাগবে যে আমরা তো জানি যারা স্কেপ ভেলোসিটি সম্পর্কে একটু ধারণা রাখি যে পৃথিবীর ক্ষেত্রে স্কেপ ভেলোসিটি হচ্ছে 11.2 কিলোমিটার/সেকেন্ড। এখন আমরা যদি একটু দেখি যে আমরা বিভিন্ন বেগে বস্তুটাকে পৃথিবী থেকে নিক্ষেপ করতে যাচ্ছি। এখন বিভিন্ন বেগে নিক্ষেপ করলে অর্থাৎ স্কেপ ভেলোসিটির আশেপাশে বিভিন্ন বেগে বিভিন্ন সিনারিও আমরা দেখতে যাচ্ছি। এখন আমরা যদি দেখি যে এই যে বিভিন্ন ধরনের বেগগুলোতে নিক্ষেপ করলে তার গতিপথটা ও বস্তুটার গতিপথটাও ডিফারেন্ট হবে। সো আমরা যদি গতিপথগুলো দেখি কিছু নির্দিষ্ট সিনারিওর ক্ষেত্রে, লাইক এখানে একটা বিষয় আছে আর বোঝা লাগবে, সেটা হচ্ছে আমাদের স্কেপ ভেলোসিটি যদি হয় 11.2, সো আমরা এখানে যে বেগটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে আমরা এই ফর্মুলাটা দিয়ে যদি আমরা বের করি, সেটা হচ্ছে এক্ষেত্রে বিসি যেটা, অর্থাৎ এখানে যে বিসিটা সেটা হচ্ছে আসলে
7.9 কিলোমিটার পার সেকেন্ড। এটা আমরা এই সিনারিওটা দিয়ে হচ্ছে বের করতে পারি। আমাদের ইসাক স্যারের বইয়ের আসলে থেকে এটা নেওয়া আর কি। তো যাই হোক, তো আমরা যদি দেখি, আমরা যদি বস্তুটার বেগটা যদি হচ্ছে মানে বস্তুটার বেগটা যদি এই যে ভিসি থেকে ঠিক কম হয়, তাহলে তার গতিপথ হবে হচ্ছে এলিপসয়েডাল, অর্থাৎ বস্তুটা উপবৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকবে। এখন বস্তুটার বেগটা, অর্থাৎ আমরা যে বেগে বস্তুটাকে নিক্ষেপ করতেছি সেটা হচ্ছে ভি। এই ভিটা যদি ভিসি থেকে ঠিক কম হয়, তাহলে বস্তুটা হচ্ছে পৃথিবীকে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করতে থাকবে। এখন বস্তুটার বেগটা যদি ঠিক ভিসি এর সমান হয়, অর্থাৎ 7.9 এর সমান হয়, 7.9 কিলোমিটার পার সেকেন্ডের সমান হয়, তাহলে বস্তুটা একটা বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকবে, কিন্তু কখনোই পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ড ক্রস করে চলে যাবে না কোনো নির্দিষ্ট দিকে। আবার বস্তুটার বেগটা যদি এমন হয় যে সেটা ভিসি থেকে, অর্থাৎ 7.9 কিলোমিটার পার সেকেন্ড থেকে ছোট, বড়, কিন্তু ভিই থেকে, অর্থাৎ পৃথিবীর, এক্ষেত্রে আমরা পৃথিবীর কথা চিন্তা করতেছি, পৃথিবীর স্কেপ ভেলোসিটি থেকে ছোট হয়, অর্থাৎ ভিসি থেকে বড়, পৃথিবীর স্কেপ ভেলোসিটি থেকে ছোট, তাহলে বস্তুটা তখনও পৃথিবীকে একটা নির্দিষ্ট উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করতে থাকবে, কিন্তু কখনো পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্র ত্যাগ করে চলে যাবে না। কিন্তু যখন বস্তুটার বেগ মুক্তিবেগের সমান হয়ে যাবে বা এস্কেপ ভেলোসিটির সমান হয়ে যাবে পৃথিবীর ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে চিন্তা করতেছি, যখন বস্তুটার বেগ পৃথিবীর মুক্তিবেগের সমান হয়ে যাবে, তখন বস্তুটা পৃথিবীকে একটা নির্দিষ্ট প্যারাবোলিক বা পরাবৃত্তাকার পথ দিয়ে আসলে পৃথিবী থেকে মহাশূন্যে চলে যাবে এবং কখনোই পৃথিবীতে ফিরে আসবে না। তো এক্ষেত্রে সে ডেফিনেটলি পৃথিবীর যে মহাকর্ষীয় বল বা আমরা যদি বলি গ্র্যাভিটেশনাল ফিল্ড, সেটা ত্যাগ করে একটা নির্দিষ্ট পরাবৃত্তাকার পথে ছুটে চলে যাবে, কিন্তু আর কখনো ফিরে আসবে না। এবং আমরা যদি আরও একটু দেখি যে আমরা যদি মুক্তিবেগের থেকেও বেশি বেগে বস্তুটাকে নিক্ষেপ করি পৃথিবীর সারফেস থেকে বা ভূপৃষ্ঠ থেকে, তখন বস্তুটা তখনও ছুটে চলে যাবে পৃথিবীর মহাকর্ষীয় ফিল্ড থেকে, বাট তখন বস্তুটার গতিপথ হবে হচ্ছে হাইপারবোলিক, অর্থাৎ অভিবৃত্তাকার। তো এখানে একটা বিষয় দেখলাম যে ইসাক স্যারের বইয়ে এই যে পরাবৃত্তের যে মানে মুক্তিবেগের সমান বেগে যদি আমরা নিক্ষেপ করি, ইসাক স্যারের বইয়ে দিছে এটা অধিবৃত্তাকার আর এটা হচ্ছে পরাবৃত্তাকার। সো এটা একটা কনফিউশন আছে, বাট আমি এটা নিয়েছি হচ্ছে ইন্টারনেট থেকে, এই নির্দিষ্ট সোর্সটা। সো আমি ইন্টারনেটেরটাই ফলো করতেছি আর কি। তো যাই হোক, মানে আমার কাছে যে বইটা আছে সেখানে দেখলাম যে এটা ইসাক স্যারের বইয়ে হাইপারবোলিক দিছে, আর আমি ইন্টারনেটেরটাই ফলো করতেছি। তো এখানে একটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে পৃথিবীর যে গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে সেটা আসলে কখন গিয়ে আসলে জিরো হবে, সেটা কিন্তু আসলে ইনফিনিটি পর্যন্ত আসলে বিদ্যমান। তো আমরা যখন আমরা বলতেছি যে আসলে স্কেপ ভেলোসিটি কখন হবে, যখন কোনো গ্র্যাভিটেশনাল ফিল্ড থাকবে না, গ্র্যাভিটেশনাল ফোর্স থাকবে না পৃথিবীর বা যে কোনো প্ল্যানেটের। কিন্তু আমরা এটাও বলতেছি যে কোনো একটা প্ল্যানেটের বা পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ড জিরো হবে হচ্ছে ইনফিনিটিতে। তাহলে আসলে স্কেপ ভেলোসিটি কনসেপ্টটা কীভাবে আসে? সো বিষয়টা হচ্ছে যে স্কেপ ভেলোসিটি ডাজেন্ট মিন গ্র্যাভিটি বিকামস জিরো, ইট মিনস দ্য অবজেক্ট হ্যাজ এনাফ এনার্জি to never pull back even though gravity continues to act, just gets weaker। অর্থাৎ গ্র্যাভিটি আসলে ইনফিনিটিতে গিয়ে জিরো হবে, বাট এটা তো এত সহজে আসলে জিরো হবে না, এটা ইনফিনিটিতে গিয়ে জিরো হবে। কিন্তু তবুও কেন স্কেপ ভেলোসিটির কনসেপ্টটা আসতেছে? কারণ স্কেপ ভেলোসিটি হচ্ছে একটা মিনিমাম ভেলোসিটি, যেটা যদি কোনো অবজেক্ট অর্জন করতে পারে, তখন সে হচ্ছে যে ওই নির্দিষ্ট গ্রহের যে গ্র্যাভিটেশনাল পুল বা গ্র্যাভিটেশনাল ফিল্ড তা ক্রস করার সামর্থ্য অর্জন করবে, নট নেসেসারি যে সে ইনফিনিটিতে গিয়েই আসলে সেটা অর্জন করবে। এবং আরেকটা বিষয় হচ্ছে গ্র্যাভিটি ইজ ইনফিনিট ইন রেঞ্জ বাট নট ইনফিনিট ইন স্ট্রেংথ। অর্থাৎ আমরা জানি যে একটা নির্দিষ্ট অবজেক্ট থেকে যত দূরত্ব বাড়বে তার গ্র্যাভিটি তত কমতে থাকবে, গ্র্যাভিটেশনাল ফিল্ড তত কমতে থাকবে, কারণ তার রেডিয়াস তত বাড়তে থাকবে। সো আসলে দূরত্ব যত বাড়তে থাকে, আমরা পৃথিবী থেকে যত দূরে যেতে থাকি, তার আসলে গ্র্যাভিটেশনাল স্ট্রেংথটা কমতে থাকে। রেঞ্জটা রেঞ্জটা হয়তো ইনফিনিট, বাট স্ট্রেংথ কমতে থাকে।
সো এটা একটা কারণ যে আমরা কীভাবে স্কেপ ভেলোসিটি অর্জন করতে পারি। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি আসলে সেটা হচ্ছে escape velocity is the minimum velocity that allows an object to overcome the gravitational field or potential energy from the planet's surface to infinity and never come back by its own without any external action working on it. অর্থাৎ এটা হচ্ছে সে একটা মিনিমাম ভ্যালোসিটিটা যেটা একটা বস্তু যদি অর্জন করতে পারে কোনো একটা প্ল্যানেটের সারফেস থেকে, তাহলে সে সেই প্ল্যানেটের গ্র্যাভিটেশনাল ফিল্ড ক্রস করার সামর্থ্য রাখবে এবং সেই গ্র্যাভিটেশনাল ফিল্ড ক্রস করে মহাশূন্যে চলে যাওয়ার সামর্থ্য রাখবে এবং ফার্দার কোনো এক্সটার্নাল ফোর্স যদি তার উপর কাজ না করে বা ওয়ার্ক না করে, তাহলে সে আর কখনোই ওই নির্দিষ্ট প্ল্যানেটে ফিরে আসবে না। সো আমরা যদি স্কেপ ভেলোসিটির ফর্মুলাটা ডেরিভ করতে চাই, তো কনসেপ্ট হচ্ছে যে বস্তুটাকে নির্দিষ্ট প্ল্যানেটের, আমরা এক্ষেত্রে এটা আর্থ বা পৃথিবী ধরছি, পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে ইনফিনিটিতে নিয়ে যেতে হবে, কারণ ইনফিনিটিতে বস্তুটার উপর পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ড জিরো, আকর্ষণ জিরো, এবং ইনফিনিটিতে তার বেগও শূন্য, কারণ সেখানে কোনো কাইনেটিক এনার্জি থাকবে না। সো আমরা বস্তুটাকে পৃথিবীর সারফেস থেকে, অর্থাৎ ব্যাসার্ধ বা রেডিয়াস আর থেকে, ভূপৃষ্ঠ থেকে ইনফিনিটিতে নিয়ে যাব এবং এভাবে আমরা ফর্মুলাটা হচ্ছে ডেরিভ করতে পারি। সো ইনফিনিটিতে হচ্ছে তার কোনো বেগ থাকবে না এবং গ্র্যাভিটেশনাল ফিল্ড থাকবে না বা পুল থাকবে না, অর্থাৎ পটেনশিয়াল এনার্জিও থাকবে না। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে ইনফিনিটিতে বস্তুটার উপর কোনো কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি থাকবে না পৃথিবীর জন্য। তো আমরা বিষয়টা হচ্ছে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জির, অর্থাৎ শক্তির নিত্যতার মাধ্যমে আসলে সূত্রটা প্রতিপাদন করতে পারি। লাইক আমরা যদি দেখি যে বস্তুটাকে পৃথিবীর পৃষ্ঠ থেকে বা সারফেস থেকে ইনফিনিটিতে নেওয়া পর্যন্ত আমরা যদি আদি কাজ এবং শেষ কাজ হিসাব করি, অর্থাৎ ই টোটাল আই, ইনিশিয়াল ই এবং ফাইনাল ই যদি আমরা হিসাব করি, ইনিশিয়ালে আমাদের ছিল পটেনশিয়াল এনার্জি, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, যেটা সূত্র আমরা জানি যে G/m/r, অর্থাৎ এখানে এম হচ্ছে বড় হাতের এম হচ্ছে এখানে, এই এমটা হচ্ছে এখানে পৃথিবীর ভর, আর ছোট এমটা হচ্ছে নির্দিষ্ট বস্তুর ভর, আর হচ্ছে এক্ষেত্রে আদি যে কাইনেটিক এনার্জিটা যেটা আমরা ওই বস্তুটাকে দিচ্ছি, অর্থাৎ যে বেগটা আমরা ওকে দিচ্ছি ইনফিনিটিতে যাওয়ার জন্য, সেই বেগের জন্য যে কাইনেটিক এনার্জিটা দিচ্ছি আদি অবস্থায়। এবং ফাইনালি আমরা জানি যে ফাইনালি আসলে কোনো পটেনশিয়াল এনার্জি থাকে না, কারণ এক্ষেত্রে আমাদের ইনফিনিটির দিকে যদি আমরা যাই, আমরা রেডিয়াসকে ইনফিনিটি ধরতে পারি, এখন তাই এটা জিরো হয়ে গেছে। আবার ইনফিনিটির দিকে কোনো কাইনেটিক এনার্জি থাকে না, তাই এখানে আসলে ওভারঅল কাইনেটিক বেগটা থাকে না, তাই ওভারঅল কাইনেটিক এনার্জিটাও জিরো হয়ে গেছে। সো এই ক্ষেত্রে আমরা যদি সূত্রটাকে একটু সিম্পলিফাই করি, ইজিলি আমরা হচ্ছে একটা নির্দিষ্ট প্ল্যানেটে একটা নির্দিষ্ট অবজেক্টের যে স্কেপ ভ্যালোসিটি বা মুক্তিবেগটা আসলে বের করতে পারি, সেটা হচ্ছে √2gm/r। এখানে বিষয় হচ্ছে জি তো আমরা জানি যে মহাকর্ষীয় ধ্রুবক, এটার মানটা আমাদের জানা, আর ম্যাস হচ্ছে ওই নির্দিষ্ট প্ল্যানেটের যেখান থেকে বস্তুটা নিক্ষেপ করা হচ্ছে, আর আর রেডিয়াস হচ্ছে যে ফ্রম দ্য সেন্টার অফ দ্য প্ল্যানেট, অর্থাৎ যে প্ল্যানেট থেকে নিক্ষেপ করা হচ্ছে সে প্ল্যানেটের সেন্টার থেকে ওই নির্দিষ্ট বস্তুটার যেখান থেকে নিক্ষেপ করা হচ্ছে সেইটুকু দূরত্ব। তো এবার যদি আমরা পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগ হিসাব করতে চাই, আমরা জানি যে পৃথিবীর ভর, আমাদের পৃথিবীর ভর জানা আছে, পৃথিবীর রেডিয়াস আমাদের জানা আছে। আচ্ছা, এখানে পৃথিবীর রেডিয়াস এম হবে। আচ্ছা, তো পৃথিবীর রেডিয়াস আমাদের জানা আছে। তো এখান থেকে আমরা যদি হিসাব করি, তাহলে আমাদের পৃথিবীর মুক্তিবেগ আসবে হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে আমরা যদি কোনো একটা বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে আমরা যদি কোনো একটা বস্তুকে 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে নির্দিষ্ট দিকে, উপরের দিকে বা নির্দিষ্ট দিকে ছুঁড়ে মারি, তাহলে ওই বস্তুটা পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ড ক্রস করে চলে যাবে মহাশূন্যে এবং আর কখনো পৃথিবীতে ফিরে আসবে না। এটাই হচ্ছে আসলে কনসেপ্ট। এখন এটা অন্য যে কোনো একটা গ্রহের ক্ষেত্রে হতে পারে, তখন ডেফিনেটলি আমরা ওই গ্রহের ভর, তখন আমরা ওই গ্রহের ভর, ওই গ্রহের ভর আর ওই গ্রহের রেডিয়াস দিয়ে হচ্ছে ওই নির্দিষ্ট গ্রহের জন্য যে স্কেপ ভেলোসিটিটা সেটা হচ্ছে ক্যালকুলেট করতে হবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা
আমরা জানি যে জি সমান সমান হচ্ছে GM/r, অর্থাৎ মহাকর্ষীয় যে ত্বরণটা আছে। তো ওই সূত্রের মাধ্যমে আমরা স্কেপ ভেলোসিটিটাকে আরেকটু সিম্পলিফাই করে এই সূত্রটা পাই। এই সূত্রটার মাধ্যমে আমরা হচ্ছে স্কেপ ভেলোসিটি ক্যালকুলেট করতে পারি। এখানে জি হচ্ছে ওই নির্দিষ্ট গ্রহের জি বা মহাকর্ষীয় যে ত্বরণটা আছে। এখন এই জিটা ডেফিনেটলি এইচের উপর ডিপেন্ড করবে, বা আমরা কোন ডিস্টেন্সে বস্তুটার জি কাউন্ট করতেছি, আর হচ্ছে রেডিয়াস, সেটাও আসলে ডিপেন্ড করতেছে। সো বাট আমরা যদি এই দুইটা জি আর ক্যালকুলেট করতে পারি, আমরা ওই নির্দিষ্ট গ্রহের জন্য আসলে স্কেপ ভেলোসিটিটা আসলে পাই পেয়ে যাবো। তো এখানে একটা সুন্দর কনসেপ্ট আছে যে এখানে আমরা আমরা যদি স্কেপ ভেলোসিটির কনসেপ্টটা বুঝে থাকি, তাহলে একটা প্রশ্ন করা যায় যে এখানে একটা বস্তু আছে এম ভরের, যে বস্তুটাকে আমরা স্কেপ ভেলোসিটি দিতে যাচ্ছি। কিন্তু কথা হচ্ছে বস্তুটার সাথে আশেপাশে আরও দুটো ম্যাসিভ ভর আছে, M1 M2, এবং ডেফিনেটলি M1 এই যে এমকে আকর্ষণ করতেছে এবং M2 এমকে আকর্ষণ করতেছে, অর্থাৎ এই দুইটা ভরের জন্য দুইটা মহাকর্ষীয় ফিল্ড আছে, যেটা কিনা এই যে ছোট ভরটা, যেটাকে আমরা স্কেপ ভেলোসিটি দিতে যাচ্ছি, তাকে আসলে কোনো না কোনোভাবে অ্যাফেক্ট করতেছে। এখন এই অবস্থায় আমরা যদি বস্তুটাকে এই এম ভরটাকে একটা স্কেপ ভেলোসিটি দিতে চাই, সেক্ষেত্রে স্কেপ ভেলোসিটিটা কত হবে, এটা ডেফিনেটলি আমরা আসলে ক্যালকুলেট করতে পারি। কীভাবে? যে আমাদের ইন্ডিভিজুয়ালি দুইটার ক্ষেত্রেই যে আমরা এই বস্তুটা এম ভরটা দুইটার জন্য একটা নির্দিষ্ট করে পটেনশিয়াল এনার্জি পাবো, এবং এই দুইটার পটেনশিয়াল এনার্জি আমাদেরকে কাউন্ট করতে হবে। বিষয়টা আমরা আসলে সেমভাবে আগের মতো শক্তির নিত্যতা যেই আসলে কনসেপ্টটা আছে তার মাধ্যমে সমাধান করতে পারি। লাইক আমরা যদি দেখি, তো এখানে আমরা শক্তির নিত্যতার কনসেপ্টটা যদি ইউজ করি, এম ভর, এই যে এম ভরটা M1 ভরটা এই যে এমকে আকর্ষণ করবে, তার জন্য একটা পটেনশিয়াল এনার্জি থাকবে, এবং M2 ভরটাও এই যে এমকে আকর্ষণ করবে, তার জন্য একটা পটেনশিয়াল এনার্জি থাকবে, এবং এরা কিন্তু নেগেটিভ এনার্জি। দুইটা নেগেটিভ এনার্জিকে আসলে নালিফাই করার জন্য আমরা বস্তুটাকে এমন একটা কাইনেটিক এনার্জি দিব, যেটা কিনা একটা পজিটিভ এনার্জি, এবং এমন একটা কাইনেটিক এনার্জি দিব যে বস্তুটা এই দুইটা M1 এবং M2 ভরের যে আকর্ষণ বলটা আছে বা যে গ্র্যাভিটেশনাল ফিল্ডটা আছে, তাকে ক্রস করে চলে যেতে পারবে। তাহলে কিন্তু বস্তুটা আসলে একটা নির্দিষ্ট মুক্তিবেগ অর্জন করতে পারবে, এবং এক্ষেত্রে ফাইনাল যে আমাদের টোটাল এনার্জি, কাইনেটিক বা পটেনশিয়াল এনার্জি, সেটা কিন্তু জিরো হবে, কারণ আমরা এক্ষেত্রে বস্তুটাকে কাইনেটিক কারণ আসলে আমরা এক্ষেত্রে বস্তুটাকে একটা নির্দিষ্ট স্কেপ ভেলোসিটি দিতে যাচ্ছি, এবং এই স্কেপ ভেলোসিটি দিতে হলে আমাদের বস্তুটাকে এই নির্দিষ্ট উচ্চতা থেকে বা নির্দিষ্ট ডিস্টেন্স থেকে ইনফিনিটিতে নিতে হবে। ইনফিনিটিতে হচ্ছে টোটাল এনার্জি জিরো হয়। সো এক্ষেত্রে আমরা যদি এখানে ভি, এটাই হচ্ছে আসলে সেই মুক্তিলাভটা। আমরা যদি এটাকে সিম্পলিফাই করি, আমরা কিন্তু এক্ষেত্রে যে বস্তুটার এই সিনারিওর জন্য যে স্কেপ ভেলোসিটিটা, সেটা কিন্তু পেয়ে যাবে। সো আসলে আমাদের যদি এরকম কোনো সিনারিও দেয়, সে আমাদের চিন্তা করতে হবে যে আসলে ওই নির্দিষ্ট বস্তুর উপরে কত ধরনের আসলে গ্র্যাভিটেশনাল ফিল্ড কাজ করতেছে, বা আরও কয়টা বস্তুটাকে এই নির্দিষ্ট অবজেক্টটাকে আসলে একটা নির্দিষ্ট বলে আকর্ষণ করতেছে। তার উপর ভিত্তি করে আমরা কিন্তু আসলে শক্তির নিত্যতার সূত্রটা দিয়ে বা কনসেপ্টটা ইউজ করে আসলে ওই সিনারিওর জন্য আসলে যে আসলে স্কেপ ভেলোসিটিটা, সেটা আসলে ক্যালকুলেট করতে পারে। সো এটাই ছিল আসলে স্কেপ ভেলোসিটির কনসেপ্টটা, যে স্কেপ ভেলোসিটি হলো একটা নির্দিষ্ট সেই বেগ, যে বেগে একটা নির্দিষ্ট বস্তুকে একটা নির্দিষ্ট গ্রহের সারফেস থেকে বা ভূপৃষ্ঠ থেকে নিক্ষেপ করলে বস্তুটা সেই গ্রহের মহাকাশীয় ক্ষেত্র প্রাবল্য বা গ্র্যাভিটেশনাল ফিল্ড ক্রস করে চলে যাবে মহাশূন্যে, এবং আর কখনো ওই নির্দিষ্ট গ্রহে নর্মালি ফিরে আসবে না।